কখনো কি মনে হয়েছে আমরা সারা জীবন এই ফ্ল্যাট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকব? আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সবকিছুই তো কেমন যেন একটা টুরি কাচের বাক্সে আটকে আছে। কিন্তু কি হবে যদি কম্পিউটিং এই বাক্সটা ভেঙে আমাদের চারপাশে, আমাদের এই 3D জগতে ছড়িয়ে পড়ে? এই লাইনটা কিন্তু আর শুধু সায়েন্স ফিকশনের কল্পনা নয়, এটাই হলো স্পেশাল কম্পিউটিংয়ের আসল জাদু। এমন একটা প্রযুক্তি যা ডিজিটাল দুনিয়াকে আমাদের বাস্তব জগতের সাথে একেবারে মিশিয়ে দেয়। তো চলুন আজ দেখি কিভাবে কম্পিউটিং তার স্ক্রিনের সীমানা পেরিয়ে আমাদের বাস্তব জগতেরই একটা জীবন্ত ইন্টারঅ্যাক্টিভ অংশ হয়ে উঠছে। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এমন এক ভবিষ্যতের কথা একবার ভাবুন তো, যেখানে ডিজিটাল তথ্যগুলো শুধু দেখার জিনিস না, বরং আমাদের বাস্তবতারই একটা অংশ হয়ে উঠেছে, যাকে আমরা স্পর্শ করতে পারি, যার সাথে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এতক্ষণ তো আমরা কি হবে নিয়ে কথা বললাম, এবার চলুন আসল আলোচনায় আসা যাক। ব্যাপারটা আসলে কি? এই স্পেশাল কম্পিউটিংয়ের মূল ধারণাটা ঠিক কি, সেটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। মানে সহজ কথায় বলতে গেলে, এটা এমন একটা প্রযুক্তি যেখানে কম্পিউটার শুধু আমাদের কমান্ড ফলো করে না, বরং আমাদের চারপাশের স্পেস বা জায়গাটাকে সে বোঝে। ধরুন, একটা টেবিল কোথায় আছে, দেয়ালটা ঠিক কত দূরে, বা একজন মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সব কিছু কম্পিউটার রিয়েল টাইমে প্রসেস করতে পারে। এটাই আসল গেম চেঞ্জার। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। প্রায়ই আমরা ভিআর, এআর বা এমআর এর কথা শুনি আর সব গুলিয়ে ফেলি, তাই না? দেখুন, ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর আপনাকে একটা সম্পূর্ণ নতুন ডিজিটাল জগতে নিয়ে যায়, বাস্তব থেকে একদম আলাদা করে। অগমেন্টেড রিয়ালিটি বা এআর আপনার বাস্তব জগতের উপর ডিজিটাল তথ্য দেখায়, অনেকটা দেয়ালে স্টিকার লাগানোর মতো। আর মিক্সড রিয়ালিটি বা এমআরএ ডিজিটাল অবজেক্টগুলো বাস্তব জিনিসের সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারে। কিন্তু স্পেশাল কম্পিউটিং হলো সেই মূল ভিত্তি যার ওপর এই সব প্রযুক্তি দাঁড়িয়ে আছে। এটা হলো সেই চশমা যা গোটা দুনিয়াটাকে বুঝতে পারে এবং তার ওপর ভিত্তি করে বাকি অভিজ্ঞতাগুলো তৈরি করে। এখন এই প্রযুক্তিকে যতটা ভবিষ্যতের মনে হচ্ছে, এর ইতিহাস কিন্তু আসলে বেশ পুরনো। এটা রাতারাতি আসেনি, কয়েক দশক ধরে একটু একটু করে এগিয়েছে। দেখুন, এর শুরুটা কিন্তু সে ১৯৬৮ সালে। তখন প্রথম হেড মাউন্টেড ডিসপ্লে সর্ড অফ ডেমোক্লিস তৈরি হয়েছিল, যা ছিল ভবিষ্যতের একটা ছোট্ট ঝলক। এরপর লম্বা একটা সময় পর ২০১৬ সালে পোকেমন গো গেমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের স্মার্টফোনে প্রথমবার বেসিক এআরের স্বাদ পেল। ২০২৩-২৪ সালে অ্যাপল যখন ভিশন প্রো আনল, তখন স্পেশাল কম্পিউটার শব্দটা সবার মুখে মুখে ঘুরতে লাগল। আর ২০২৫ সালে IEEE 2874 স্ট্যান্ডার্ড আসার ফলে ডিজিটাল আর বাস্তব জগতের মেলবন্ধনের জন্য একটা সার্বজনীন ভাষাই তৈরি হয়ে গেল। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু সত্যিকারের উদাহরণ দেখি। এই প্রযুক্তি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে আমাদের কাজ আর বিনোদনে রীতিমতো বিপ্লব আনছে। সবকিছুর আগে আসি চিকিৎসা ক্ষেত্রে। এটা এমন একটা জায়গা যেখানে স্পেশাল কম্পিউটিংয়ের প্রভাবটা সবচেয়ে গভীর, কারণ এখানে ভুলের কোনো সুযোগ নেই, আর এই প্রযুক্তি নির্ভুলতা বাড়াতে অসাধারণ ভূমিকা রাখছে। একবার ভাবুন, একজন সার্জন লাইভ অপারেশনের সময় রোগীর শরীরের ওপরই তার 3D স্ক্যান দেখতে পাচ্ছেন, যা নির্ভুলতাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যা আগে কল্পনাও করা যেত না। জটিল অপারেশনগুলো এখন ঝুঁকিমুক্ত ভার্চুয়াল পরিবেশে বারবার অনুশীলন করা সম্ভব হচ্ছে। এমনকি হাজার হাজার মাইল দূরে বসে থাকা বিশেষজ্ঞরাও এআর-এর মাধ্যমে স্থানীয় ডাক্তারদের এমনভাবে গাইড করতে পারছেন যেন তারা অপারেশন থিয়েটারের পাশেই দাঁড়িয়ে আছেন। চিকিৎসার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন তাকানো যাক ইঞ্জিনিয়ারিং আর ম্যানুফ্যাকচারিংয়ের দিকে। এখানেও কিন্তু সূক্ষ্মতা আর দক্ষতার ওপরই সবকিছু নির্ভর করে। দেখুন, ফর্মুলা 1-এর দলগুলো এখন গাড়ির ডিজাইনকে আরও নিখুঁত করতে জটিল অ্যারোডাইনামিক্স 3Dতে চোখের সামনে দেখতে পাচ্ছে। মার্সিডিজ বেঞ্জের টেকনিশিয়ানরা রিমোট অ্যাসিস্ট ব্যবহার করে চোখের পলকে জটিল সমস্যার সমাধান করে ফেলছে। আর্কিটেক্টরা এখন নির্মাণাধীন সাইটে গিয়ে বিল্ডিংয়ের সম্পূর্ণ এআর মডেলের ভেতর দিয়ে হেঁটে দেখছেন কোনো ভুল হচ্ছে কিনা। আর এয়ারবাসের মতো বিশাল কোম্পানি মিক্সড রিয়ালিটি ব্যবহার করে তাদের ডিজাইন ভ্যালিডেশনের সময় প্রায় ৮০% পর্যন্ত কমিয়ে এনেছে। ভাবা যায়? তো আমরা বর্তমানটা দেখলাম, এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই প্রযুক্তি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে ঠিক কত বড় একটা পরিবর্তন আনতে চলেছে তা একবার দেখি।
2030 সালের মধ্যে এক্সটেন্ডেড আর মিক্সড রিয়ালিটির বাজারের আকার গিয়ে দাঁড়াবে প্রায় 85.56 বিলিয়ন ডলারে। এই বিশাল অঙ্কটাই আসলে বুঝিয়ে দেয় যে এটা শুধু কোনো ছোটখাটো প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটা একটা নতুন ইন্ডাস্ট্রি। এই চার্টটা কিন্তু একটা খুব মজার জিনিস বলছে। দেখুন, বাজারের 65% হল হার্ডওয়্যারের দখলে, আর বাকি 35% সফটওয়্যার আর সার্ভিসের। এর মানেটা কি? এর মানে হলো আমরা যদিও নানা রকম অসাধারণ অভিজ্ঞতার কথা শুনছি, আসল খেলাটা কিন্তু এখন চলছে হার্ডওয়্যার নিয়ে। কারণ এই নতুন জগতে প্রবেশের জন্য আমাদের তো প্রথমেই নতুন ধরনের ডিভাইস লাগবে, তাই না? তাহলে ভবিষ্যতে কি আসতে চলেছে? ধরুন, আমাদের চারপাশে এমন এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে যা আমাদের সাথে বাস্তব জগতেই কথা বলবে, কাজ করবে। একটা সত্যিকারের মেটাভার্স তৈরি হবে যা বাস্তব জগতের উপর একটা ডিজিটাল স্তর হিসেবে কাজ করবে। হলোগ্রাফি কমিউনিকেশনের মাধ্যমে দূরের মানুষও যেন আমাদের সামনেই বসে আছে বলে মনে হবে। আর ডিজিটাল টুইন ব্যবহার করে স্মার্ট সিটিগুলো আরও অনেক বেশি টেকসই এবং কার্যকর হয়ে উঠবে। কিন্তু যে কোনো বড় প্রযুক্তির মতোই এরও একটা অন্য দিক আছে। প্রযুক্তি মানেই শুধু সম্ভাবনা নয়, এর সাথে কিছু গভীর দায়িত্ব এবং কঠিন নৈতিক প্রশ্নও জড়িয়ে থাকে। এবার একটু সিরিয়াস আলোচনা করা যাক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পেশাল কম্পিউটিং ডিভাইসগুলো আমাদের ব্যক্তিগত জায়গার, আমাদের ঘরের প্রতিটা কোণার খুঁটিনাটি ম্যাপ তৈরি করে। এই ডেটার মালিকানা কার থাকবে, ব্যবহারকারীর নাকি প্রযুক্তি কোম্পানির? আমাদের গোপনীয়তার সীমাটা ঠিক কোথায় টানা হবে? একবার ভাবুন তো, যদি আমাদের বাস্তবতার ওপর একটা ডিজিটাল স্তর যোগ করা যায়, তাহলে সেই স্তরে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে কি আমাদের সহজেই বিভ্রান্ত করা সম্ভব? এতে তো আমাদের বাস্তবতার সুরক্ষাই একটা বড় প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। একদিকে যেমন দূরবর্তী সহযোগিতার নতুন নতুন দরজা খুলছে, তেমনি অন্যদিকে একটা ঝুঁকিও কিন্তু থেকে যাচ্ছে। মানুষ কি বাস্তব সামাজিকতা ছেড়ে তাদের পারফেক্ট ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাবে? এই প্রযুক্তি আমাদের আরও কাছাকাছি আনবে নাকি আরও একা করে দেবে? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়ায়, আমরা শুধু একটা নতুন প্রযুক্তি তৈরি করছি না, আমরা আসলে এক নতুন বাস্তবতা তৈরি করছি। আর এই নতুন জগতের নিয়মকানুন কি হবে তা আমাদের সবাইকেই ঠিক করতে হবে। এর ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করছে আজকের এই কঠিন প্রশ্নগুলোর সৎ উত্তরের ওপর।